29টা সাংসদ পেলেন 2021 সালের নির্বাচনে। তিনি যখন সরাসরি 215টা আসন পেলেন তখন ওনার মনে হয়নি যে ইভিএম ঠিক ছিল না কি ঠিক ছিল। এখন যেহেতু উনি হেরে গিয়েছেন, মানুষ ওনার বিরুদ্ধে রায় দিয়েছে, এখন এইসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ নাই। আর যেটা বলা হচ্ছে যে কয়েকজনের উপরে দোষ চাপছে, তার মধ্যে আমি একজন, যে আমরা নাকি বিজেপিকে নিয়ে এসে দিয়েছি। তা আমরা তৃণমূলের বিরোধিতা করেছি, বিজেপিরও বিরোধিতা করেছি, কিন্তু হিন্দুরা যে মমতা ব্যানার্জি ব্রাহ্মণ, তিনি মুখ্যমন্ত্রী, তিনার ক্যাবিনেটের অধিকাংশ ব্যক্তি হিন্দু, তিনার প্রশাসনের অধিকাংশ ব্যক্তি হিন্দু, আমলাতান্ত্রিক ভাবে সরকার চালানো, সেই সরকারের বিরুদ্ধে মানুষ ভোট দিল। হিন্দুরা সব এক কাট্টা হয়ে শতকরা 80টা মানুষ, 70টা মানুষ কিন্তু মমতা ব্যানার্জির উপরে আস্থা হারিয়ে তারা বিজেপির উপরে আস্থা রাখলো। মমতা ব্যানার্জি নিজে তো নিজের বুথে হেরেছে, নিজে আগে 2021-এ শুভেন্দুর কাছে হারলো, আবার 2026-এও শুভেন্দুর কাছে হারলো। এটা তো লজ্জাস্কর ব্যাপার। এতদিনের রাজনীতিবিদ আমরা তো এতদিন ধরে রাজনীতি করছি, পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণ করি। আমাদের বুথে কোনোদিন কোনো শক্তি নাই যে কেউ আমাদের, যারা বিরোধী দল তারা কেউ আমাদের বুথে 250 ভোট আমাদের থেকে বেশি পাবে। আমরা সবসময় 500, 600, 700 ভোট জয়া পার্টি করেছি। কংগ্রেস করেছি 30 বছর, কংগ্রেসের লিড নিয়েছি। তৃণমূল করেছি, তৃণমূলের লিড নিয়েছি। 2016-তে নিট দলের টেবিল চিহ্ন নিয়ে দাঁড়িয়েছি, সেখানেও 650 লিড নিয়েছি আমার বুথে। মমতা ব্যানার্জি মানুষের কাছে এতটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে যে তার নিজের বুথে তার বিরুদ্ধে শুভেন্দুকে ভোট দিচ্ছে, তাই না? তাহলে এসবের এখন পাগলামি করার তো কোনো মানে হয় না। আগে নিজের চরকায় তেল দিতে হতো। নিজের বুথ কেন হারলো সেটা ভালো করে পর্যালোচনা করুন, আলোচনা করুন, তারপরে লোকের উপরে ক্লেম আনবে, লোকের উপরে ইভিএম নিয়ে প্রশ্ন করবে, ভোট ঠিক হয়নি বলবে, গণনায় কারচুপি হয়েছে বলবে। আপনি তো কেয়ারটেকার মুখ্যমন্ত্রী ছিলেন, আপনার এই দুরবস্থা হলো কেন? ইলেকশন কমিশনের কাছে আপনি সঠিকভাবে তাদেরকে ডিমান্ড করে সঠিকভাবে কাউন্টিং ভেন্যুতে ঠিক মতো করতে পারলেন না কেন? এই ব্যর্থতা কার? হিন্দু, সেটা আগামী দিনে হিন্দুরাও বুঝবে যে এরা শুধু মুখে মুসলমানদের বিরোধিতা করে, কিন্তু আসলে গরিব মানুষের এরা শত্রু, খেটে খাওয়া মানুষের, শ্রমজীবী মানুষের শত্রু। এটা পরিষ্কার হয়ে যাবে এবং আমি নিশ্চিত বাংলা হিন্দু মুসলমান এক হয়ে এরা কিন্তু রুখে দাঁড়াবে এই বিজেপির বিরুদ্ধে। বাংলায় ব্রিটিশদের আমরা তাড়িয়েছি, এই কালো ব্রিটিশকেও আমরা তাড়াবো। অতএব প্যানিক করার দরকার নেই, ভয় আতঙ্কিত হওয়ার দরকার নেই। এই সমাজে এরা যে এই ডিজে করছে, যা কিছু করছে, অন্যায় একদিন শেষ হবে। এখানে যখন বামফ্রন্টের অন্যায় শেষ হয়েছে, তৃণমূলের অন্যায় শেষ হয়েছে, তাহলে বিজেপিরও অন্যায় শেষ হবে, এইটা আমরা আশা রাখতে পারি। মানুষের, গরিব মানুষের রুজি রোজগারের এরা শত্রু। এবার 1 নম্বর এদের যে এজেন্ডা আছে, মুসলিম বিরোধী এজেন্ডা, যেইটা দিয়ে ওরা পুরো দেশের হিন্দুদের মনোরঞ্জন করে। দেখো, আমরা মুসলমানদের টাইট দিচ্ছি, এটা খুব বীরত্বের ব্যাপার, এবং অনেক হিন্দু মানুষ এতে আনন্দও পায়। ভাই কিছু হোক না হোক, মুসলমানদের তো টাইট দিচ্ছে, এইটা মনে শান্তি পাচ্ছে। কিন্তু খিদে কাউকে ছাড়ে না, পেট কাউকে ছাড়ে না। যখন পেটে টান পড়বে না, তখন বুঝবে মুসলমানের ভালো হলো খারাপ হলো কি হচ্ছে, আমার তো কিছু ভালো হয়নি। যখন নিজের ক্ষতিটা বুঝবে, তখন নিশ্চয়ই এরা ঘুরে দাঁড়াবে এবং এরা ব্যাপকভাবে ক্ষতি করছে। এরা এই যে ইলিগাল বিল্ডিংয়ের নামে কনস্ট্রাকশানগুলো ভাঙছে। আচ্ছা বলুন, যে ভারতবর্ষে বেশিরভাগ মানুষ কুড়ে ঘরে বাস করে, বেশিরভাগ মানুষ টালির ঘরে বাস করে, বেশিরভাগ মানুষের, প্রচুর একটা বড় সংখ্যক মানুষের বাড়িতে ছাদই নেই, গাছের তলা, এখানে ওখানে বাস করছে। ভারতবর্ষের মানুষকে এখনও এই সরকার, ভারত সরকার বা রাজ্য সরকার যেই বলুন, বিশুদ্ধ পানীয় জল সবাইকে দিতে পারেনি। সবাইয়ের কাছে ল্যাট্রিন নেই, সবাইয়ের কাছে আর্সেনিক মুক্ত জল নেই, সবাইয়ের কাছে শিক্ষা পৌঁছায়নি, সবার কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছনি। সেখানে কোন বাড়ি বৈধ আর অবৈধ বলে সেটা ভাঙতে নেমে পড়েছে, এটা কোনো যুক্তি হতে পারে? আরে মানুষের মাথায় একটা ছাদ আছে, বৈধ ব্যাপার যেটা নেই। কারণ কি, আপনি চাইলে বৈধ করতে পারবেন না। আপনি যখন লিগ্যাল স্যাংশন প্ল্যান চাইতে যাবেন না, ধরুন ছোট ছোট জমির মালিক, তাকে প্রথমেই বলবে সামনে থেকে 10 ফুট ছাড়ো, পিছন থেকে 8 ফুট ছাড়ো, এদিকে 4 ফুট ছাড়ো, ওদিকে 7 ফুট ছাড়ো।
আপনি দেখবেন আর জমি বাঁচেনি, যাদের 3 কাঠা 4 কাঠা 5 কাঠা ম্যাক্সিমাম জমির সাইজ, তারা এই ছাড়গুলো দেখলে জমি আর কিছু বাঁচলো না। তারপরে তাদের স্যাংশন প্ল্যান দেবে G+1। এইটা হচ্ছে শয়তানি প্রকল্প, যে তোমাকে আমি বাড়িটা করতেই দেব না। তারপরে বলবে যে ঠিক আছে তুমি বাড়ি করো, পুরো জায়গা নিয়ে বাড়ি করো, পারলে পিডাব্লিউডির জায়গা নিয়ে নাও, সরকারের রাস্তা নিয়ে নাও, 5 তলা 6 তলা 7 তলা 8 তলা করো, তোমার সিঁড়ি কেমন, জানলা কেমন, দরজা কেমন কিছু দেখার দরকার নেই। পার স্কোয়ার ফিটে কর্পোরেশনের বিল্ডিং ইঞ্জিনিয়ারকে দাও, থানাকে দাও, পাড়ার নেতাকে দাও, গুন্ডাকে দাও, ইন্সপেক্টরকে দাও, সবাই বকরা করে নিয়ে নিল, মানে সবাই অনুমতি দিল। তো যেই ডিপার্টমেন্টগুলো বৈধ অনুমতি দেওয়ার জন্য তৈরি আছে, তারা অবৈধভাবে অনুমতি দিল টাকা খেয়ে, এবং সেই টাকা প্রমোটার বাড়ি বিক্রি করে চলে গেল। টাকা লাগলো কিন্তু গরিব মানুষের মেহনতের ঘাম ঝরানো, রক্ত ঝরানো পয়সার। তাহলে তখন সরকার চুপ থাকলো, আর এখন তুমি একটা আইনের বাহানা নিয়ে ঘরগুলো ভাঙবে, এইটা মেনে নেওয়ার নয়, আমি মানি না। যে আইনে আপামর জনসাধারণের ধ্বংস নেমে আসবে, সেইটাকে আমি আইন বলে মানি না। কিছু কিছু নেতা আছে খুব সাংবিধানিক পণ্ডিত, কথায় কথায় বলে আমি আইন মেনে চলি, বেআইনি কোনো কাজের সঙ্গে সম্পর্ক থাকবো না। তার মানে তারা এই গরিব মানুষের যে ঘর ভাঙা হচ্ছে না, সেই বুলডোজারের সমর্থক। তারা বিজেপির সমর্থক, যারা গরিব মানুষের ঝুপড়ি ভেঙে দিলে, ঘর ভেঙে দিলে, যারা বলে অবৈধ জিনিসের সঙ্গে থাকবো না। আমি ইমতিয়াজ মোল্লা বলছি, এ ভারতবর্ষের সরকার যখন গরিব মানুষকে ঘর দিতে পারেনি, তার ঘর ভাঙার অধিকার কোনো সরকারের নেই। আগে তাকে একটা তুমি ঘর দাও। তুমি কেন ঘর দাওনি? তোমার কি পরিকল্পনা আছে এই দেশের মানুষকে নিয়ে? তুমি আজও মানুষকে বিশুদ্ধ জল দিতে পারোনি, ল্যাট্রিন দিতে পারোনি, স্কুল দিতে পারোনি, পড়াশোনা দিতে পারোনি, খাদ্য সুরক্ষা দিতে পারোনি। 5 কিলো চাল দিয়ে তাকে তুমি তার সব কিছু লুটে নিয়েছো, এখন তুমি তার ঘর ভাঙতে আসবে? আমি বলবো এই আইন আমি মানি না, এবং এই ইল্লিগাল বিল্ডিং বলে যে ঘর ভাঙছে এটাকেও মানি না। এইটা সরকারের একেবারে গরিব মানুষের সঙ্গে শত্রুতা ছাড়া আর কিছু না। আপনি মনে করেন ভারতবর্ষে আর কোনো অবৈধ কাজ নেই? এই রেপিস্টগুলো, এই মার্ডারারগুলো কি করে পার্লামেন্টে গিয়ে বসে আছে, কি করে বিধানসভায় বসে আছে? রেপিস্টগুলোর বিচার হয় না, তখন আইন কোথায় যায়? আর গরিব মানুষের ঘর ভাঙার সময় আপনারা আইনের হাতিয়ার করছেন। তা আমি বলছি সরকারের উচিত আইন পাল্টাও। যে বাড়ি তৈরি হয়ে গেছে সেই বাড়ির বৈধতা দাও, কিছু ট্যাক্স নিলে নাও। আর যদি মনে হয় কোনো বাড়ির কন্ডিশন খুব খারাপ, তাহলে অবশ্যই ঘর ভাঙতে হবে, কিন্তু তার আগে বিকল্প জায়গা ওই মানুষগুলোকে দিতে হবে, সরকারকে বাড়ি করে দিতে হবে। এটা সরকারের দায়িত্ব। কেউ বাংলাদেশে যাবে না, কারো বাবার ক্ষমতা নেই বাংলাদেশে তাড়িয়ে দেবে। যদি বাংলাদেশে যেতে হয় তাহলে শুভেন্দু অধিকারী আগে যাবে। আমরা সবাই জানি ওর মা বাংলাদেশ থেকে এসছে। শুভেন্দু অধিকারী আগে বাংলাদেশে যাবে, কেউ বাংলাদেশে যাবে না। আমি আমার হিন্দু মুসলমান সমস্ত ভাই বোনকে বলছি, যদি সত্যি সত্যি বাংলাদেশে এইভাবে পাঠানো হয়, তাহলে ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করুক, বৈধ আলোচনা করুক, তথ্য প্রমাণ দিক, এবং যারা সত্যি বাংলাদেশ থেকে এসছে অবৈধভাবে, কথা বলে তাদেরকে বাংলাদেশে তালতে পাঠাতে হবে। এমন নয় যে তুমি এইখান থেকে তাকে বুলডোজার দিয়ে চ্যাংডালা করে বেড়ার ওই পারে ফেলে দেবে, ওরা আবার ওকে তুলে জেলে পুরে দেবে। আমরা বানের জলে ভেসে আসিনি। আমরা এই বাংলা স্বাধীনতায় সব থেকে বেশি রক্ত দিয়েছে। বাংলাটাকে ভাগ করেছো তোমরা তোমাদের ধান্দাবাজির জন্য, কিন্তু তার জন্য এখন নিয়ম খুঁড়ে বার করছো। এখানে নেপালিরা এসে বাস করছে, এই বাংলাদেশে গুজরাটি মারবাড়ি সবাই এসে বাস করবে, আর বাঙালিকে তুমি তাড়াবে বাংলাদেশি বলে, এইটা মানছি না, মানবো না। তাতে দরকার হলে মানুষ তো শিখছে, বুঝছে, এই বাংলার আপামর জনসাধারণ সবাই এক হয়ে যুদ্ধ ঘোষণা করবে। একজনকেও বাংলাদেশে পাঠানো যাবে না, পাঠাতে পারবেও না। এগুলো শুধু বাজার গরম করার ডায়লগ। আমি বলছি একজনকে বাংলাদেশে পাঠাক, বাংলাদেশ সরকার কি নিয়ে নেবে? তাহলে এই লোকগুলোকে দাঁড় করিয়ে কি তোমরা গুলি করে মেরে দেবে নাকি? আর কি এমন অসুবিধা হয়ে গেছে? প্রতি 10 বছর অন্তর আদমশুমারিতে গণনা করে আপনি দেখবেন, প্রতি 10 বছর অন্তর 2% করে হিন্দু জনসংখ্যা এখানে কমছে। আরে মানুষ তো এখানে অভাব এমন জায়গায় পৌঁছে গেছে, বিয়ে করতে ভয় পায়, একটার বেশি সন্তান নিতে ভয় পায়। আরে মানুষ কখনো অবৈধ হয়? আর ওপার বাংলাটা এই ভারতবর্ষের একটা অংশ ছিল। তো তোমরা বলছো অখণ্ড ভারত করব, এমনকি আফগানিস্তান, বার্মা
সব নিয়ে নেবো, পাকিস্তান বাংলাদেশ নিয়ে নেবো। তাহলে যখন তোমার প্রোগ্রাম আছে আমরা সবাইকে নিয়ে নেবো, একটা গ্রেটার ইন্ডিয়া করব, তো এখন তোমরা তাহলে ওই পয়সা খরচ করে বেড়া জাল দিচ্ছ, লোকগুলোকে তাড়ানোর কি করছো? বরঞ্চ কি করে পাকিস্তান বাংলাদেশকে নেবে তার ব্যবস্থা করো। আমরা রাজি আছি, তোমার যদি দম থাকে বাংলাদেশটাকে নাও, আমরা তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো, আমরা যুদ্ধ করব। ভারতবর্ষ যেমন ছিল ভারতবর্ষ তেমন করো, কিন্তু তুমি সেইটা পারবে না। আর এখন তুমি নিরীহ মানুষকে, আপনি জানেন ডিলিট যেগুলো করেছে এটা অবৈধ জিনিস, কাগজপত্র মানুষ সবই দিয়েছে, এবারে তুমি যদি ঘরে বসে বসে বলো সব ডিলিট হয়ে গেল, ডিলিট হয়ে গেল, কি মানুষগুলো কি কর্পূরের মতো উড়ে যাবে? তো সস্তা নাকি? আর আমরা যেমন এই রাজ্যে একসময় কংগ্রেসকে শূন্য করেছি, বামফ্রন্টকে শূন্য করেছি, তৃণমূল এখন উঠে গেল ডিলিটের পর্যায়ে, আমরা এই বিজেপিকে ডিলিট করে দেবো, কিন্তু বাংলার একটা মানুষকে